ডিভোর্সের জন্য যাবতীয় কাগজপত্র এখানে রেডি করা আছে। তারপরও আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনার জন্য একটু সময় নিতে পারেন। যদিও সিদ্ধান্তটা একেবারেই আপনাদের, তারপর যাই হোক, যে ডিসিশনই নেবেন আমাকে জানান। তুই আর অনু ডিভোর্সের কথা ভাবছিস? আমি না বিশ্বাসই করতে পারছি না। ইটস রিয়েলি ফানি, হাস্যকর। দেখ, আজকাল ডিভোর্স খুব রেয়ার একটা ঘটনা। তুই তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে দেখ, এরকম অনেককেই পাবি। এখানে হাস্য করে কি আছে আমি ঠিক বুঝলাম না। রঞ্জন, 6 বছর ধরে হুলস্থুল প্রেম করলি, নানা রকম নাটক করে তারপর বিয়ে করলি, আর 1.5 বছরের মাথায় ডিভোর্স দিতে যাচ্ছিস। এটা হাস্যকর নয়? দেখ আশফাক, শি ওয়াজ টোটালি চেঞ্জড বিফোর ম্যারেজ। এখন তুই কি বলবি? আর তুই তুই কি আগের মতোই আছিস? তোরা 1.5 বছরের মাথায় দুজন দুজনের কাছে একেবারে পুরনো হয়ে গেলি। দেখ রঞ্জন, তুই অনুর প্রবলেমগুলো অনেক বড় করে দেখছিস। তুই কি নিজে তুলসী পাতা? তোর নিজের কোনো দোষ ত্রুটি নেই? আচ্ছা শোন রঞ্জন, অনুর সঙ্গে আমার কথা হয়েছে, তোরা কয়েকটা দিনের জন্য চিটাং থেকে ঘুরে আয়। মানে? মানে আর কি, আমি ওখানে একটা বাংলো বাড়ি করেছি, তোরা দুজনে ওখান থেকে কটা দিন ঘুরে আয়। নুরু ভাই আছে ওখানকার কেয়ারটেকার, ওনার সাথে গল্প করবি, আশেপাশে ঘোরাঘুরি করবি, অনেক ভালো লাগবে। আর আমার অফিস? তোর বস আশকার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তুই তোর ইমেল চেক কর, তোকে 7 দিনের জন্য লিভ দেওয়া হয়েছে। আচ্ছা, অনু কি যেতে রাজি হয়েছে? কয়টা দিন আমি তোমার কাছ থেকে একটু স্বাভাবিক আচরণ আশা করছি রঞ্জন। আমি কি তোমার সাথে অস্বাভাবিক আচরণ করছি? 1.5 ঘন্টা ধরে তুমি গাড়ি চালাচ্ছ, আমার সাথে কথা বলার যদি তোমার এতটাই অনীহা, তাহলে আমরা একসাথে ট্যুর করছি কেন? আমরা তো একটা দ্বিপাক্ষিক আলোচনার জন্য যাচ্ছি, তাই না? আমরা কি এখন আলোচনা করব? আমাদের তো আগামীকাল সকাল থেকে আলোচনা শুরু করার কথা। আমার সঙ্গে অন্য কোনো কথা নেই তোমার? গান শুনবে? তবে রবীন্দ্রসঙ্গীত কিন্তু শুনতে চাও না প্লিজ। কেন? বিয়ের আগে তো তুমিও রবীন্দ্রসঙ্গীত খুব শুনতে। যাত্রী হিসেবে রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতে পারে, কিন্তু ড্রাইভিং সিটে বসে অ্যাটলিস্ট সেটা ভালো লাগার কথা না, যেমনই চলে আসবে। এত ব্যাখ্যা দেবার দরকার নেই, তোমার যেটা ইচ্ছা সেটাই বাজাও। আমাদের নিজেদের যখন কোনো কথা নেই, গানই বাজুক। আমি তোমাকে চিনতে পেরেছি মা। তোমরা দুজনে একসঙ্গে কলেজে পড়তে, তাই না? জি আঙ্কেল। তুমি কোথায় থাকো যেন বললে? সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড না? জি, বিয়ের পর ওখানেই আছি। তুমি যে দেশে এসছো এ কথা কি অনু জানে? না আঙ্কেল, ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দিব, কিন্তু ঢাকায় এসে ওর ফ্ল্যাটে গেলাম, দেখি তালা দেয়া, বন্ধ। আর অনেকবার ওর ফোনে ট্রাই করেছি, কিন্তু সুইচ অফ। ওরা যে কোথায় গেছে আমি ঠিক জানি না, মানে ঠিকানাটা জানি না। আঙ্কেল, আমি যে শুনেছিলাম অনুর ডিভোর্স, মানে ওরা কি এখন একসঙ্গেই আছে? আসলে সত্যি কথা বলতে আমি দেশে ফিরেছি শুধু অনুর জন্য, ওর সাথে একটু মিট করব। বাহ, বাসাটা তো খুবই সুন্দর। জি, আমার স্যার খুব শখ করে বাড়িটা করছে। তবে ইমারতের সৌন্দর্য ইট কাঠে হয় না। ইমারতের সৌন্দর্য কিসে হয়? আপনারা অনেক দূর থেকে আসছেন, একটু ভিতরে যান, ফ্রেশ হন, তারপরে আলাপচারিতা করুন। না না, আপনি বলেন ইমারতের সৌন্দর্য কিসে হয়, আমি শুনতে চাই সেটা।
রঞ্জন, উনি তো ঠিকই বলেছে, আর আমিও ভীষণ টায়ার্ড। চলুন, আপনি আমাকে একটু রুমটা দেখিয়ে দিন। না না, দাঁড়াও না। মানে আপনি আমার কৌতূহল এত বাড়িয়ে দিয়েছেন যে এখন আমার খুব জানতে ইচ্ছা করছে যে ইমারতের সৌন্দর্য আসলে কিসে হয়। রঞ্জন, ছোট ছোট বিষয়ে তোমার এত কৌতূহল? ভাইয়া চলুন তো, আমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিবেন। জি, ভিতরে চলেন, সিঁড়ি দিয়ে দোতলায় ওঠেন, রুম খোলাই আছে। আমি দীপালির চা দিতে বলতেছি। চলেন ভিতরে চলেন। কিন্তু এটা কিন্তু আমাকে জানাতে হবে। আচ্ছা চলো। নুরুদ্দিন মিয়া, উনি আমার মামা হয়। ও, আর আমার নাম দীপালি। তুমি কি এই বাড়িতেই থাকো? আমি এই বাড়িতে থাকি না, এই যে এই বাড়িতে যখন মেহমান আসে তখন আমারে ডাকে রান্ধন বাড়ানোর লিগা। নুরু মামা তো রান্না করতে পারে না, তাই আর আপনারা যে কদিন থাকবেন আমি এই কদিন থাকুন। আচ্ছা, আপনাদের আমি কি করে ডাকুম? তোমার যা ইচ্ছে তাই বলে ডাকো। তাইলে আপনারা আমি ভাবি ডাকুম, আর ওনারে মিয়া ভাই ডাকুম। মিয়া ভাই? মিয়া ভাই কেন? তুমি হাসছো কেন? আচ্ছা তুমি বলো যে মিয়া ভাই কি কোনো মানে ডাকার কিছু হলো? এই যুগে চলে মিয়া ভাই? আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা আমি স্যার কইয়ে ডাকুম। না না, স্যার ডাকতে হবে না, তুমি ওকে মিয়া ভাই বলেই ডেকো, ঠিক আছে? ঠিক আছে। আর রাইতে আপনারা কি খাইবেন হেরা যদি কইতেন, আমি এবার রান্ধন বাড়ানোর কামে যাবো। চলো, তোমার সাথে তোমাদের কিচেনটা দেখে আসি। ঠিক আছে ভাবি, চলেন। চাটা নিয়ে যাও। আসো। চলো। আপনারা কি রাজহাঁস খান? কেন রাজহাঁস কি রান্না হয়েছে? সচরাচর কেউ তো রাজহাঁস খাওয়ার কথা বলে না। শুধু রাজহাঁস কেন, অন্যান্য পাখিরাও আসতে শুরু করেছে। বিভিন্ন পাখি মানে? এখানে কাছাকাছি একটা বিল আছে, 3 ক্রোশ দূরে গেলেই দেখতে পাবেন। সেখানে শীতের শুরুতেই অনেক অতিথি পাখি চলে আসে। আপনি কি বলতে চাইছেন, অতিথি পাখি? এখানে যারা আসে সবাই ওইটাই চায়। সবার তো লোভে একেবারে চোখ চকচক করে। আর আপনি তাদেরকে অতিথি পাখি ধরে ধরে এনে খাওয়ান? অতিথি পাখি তো শিকার করা অন্যায়। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? অন্যায় করে আবার হাসছেন? রাজহাঁস জবাই করে অতিথি পাখি বইলা চালাই দিই। বাহ, এটা তো বেশ ভালো। কালকে একটা রাজহাঁস খাওয়া যেতে পারে। ও ভালো কথা। আপনি জানি কাল কি বলছিলেন? ইট কাঠে ইমারতের সৌন্দর্য হয় না, তো কিসে হয়? ইমারতের ভিতরে যারা বসবাস করে তারা যদি সুন্দর হয় তবেই ইমারত সুন্দর হয়। কেন, কোনো কুঁড়ে ঘরে যদি মনীষীর জন্ম হয় তাহলে সেই ঘরটাকে আপনি সুন্দর বলবেন না? সেখানে তো অনেক দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ দেখতে ছুটে আসবে। কাজেই ঘরবাড়ি হইল চাঁদের মতো, যার নিজের কোনো জ্যোতি নাই। আপনি তো দেখছি ভাই বিশাল ফিলোসফার। ভালো কথা। আপনার ভাগ্নির রান্না কিন্তু খুব ভালো হয়েছে, খেতে ভালো লাগছে। তুমি আবার কবে থেকে রান্নার প্রশংসা করা শুরু করলে? তুমি তো কখনো প্রশংসা করো না, আজ হঠাৎ? খেতে মজা হয়েছে তাই বললাম। মিয়া ভাই, আজকে কিন্তু আমি রান্না করিনি, ভাবি আজকে নিজের হাতে সব রান্না করছে। কি বলো, তুমি রান্না করেছো? তুমি এত দূর জার্নি করে এসে এখন বলো যে রান্না খুব খারাপ হয়েছে যেহেতু আমি রান্না করেছি। কোনো প্লিজ অকারণে ঝগড়া করবে না। আমি অকারণে ঝগড়া করছি না, আমি তো তোমাকে বহুবার রান্না করে খাওয়াইছি, কখনো প্রশংসা করেছো? অবশ্যই করেছি, তুমি মনে করে দেখো। সেটাই, প্রশংসা করেছো সেটা মনে করতে হচ্ছে, অথবা আমি ভুলে গেছি। অনু,
তুমি কিন্তু দুজন নতুন মানুষের সামনে সিনক্রেট করছো। আমি সিনক্রেট করছি না, আমি সিনক্রেট করি না, সিনক্রেট হয়ে যায়। নূর মিয়া, জি স্যার। আপনার স্যার, আপনি কি জানেন যে আমরা কেন এসেছি বা আপনার কি অদ্ভুত, তাই না? আর তুমি একটা সময় বলতে যে আমার হাত ধরে তুমি এক যুগ পার করে দিতে পারবে। আমার সাথে সারাক্ষণ তোমার কথা বলতে ভাল লাগে, বসে থাকতে ভাল লাগে। আর এখন সেই তুমি আমার সঙ্গ একদম দেখতে পারছো না, তাই না? তখন তো তুমি অন্যরকম ছিলে, এখন চেঞ্জ হয়ে গেছে। সেটাই। আসলে কারণ এই একই কথা তো আমিও বলতে পারি। আমি যদি বলি তুমি চেঞ্জ হয়ে গেছো, তো দেখো, আমাদের আলোচনাটা কিন্তু কালকে সকাল থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন না। ওকে, তাহলে কি আজ রাতে আমরা একসাথে ঘুমাচ্ছি? জাস্ট ইম্পসিবল বাবা, আমার ওর সাথে থাকা সম্ভব না। আমি রঞ্জনকে আর টলারেট করতে পারছি না। তুই কি তোর জীবনটাকে নতুন করে শুরু করতে চাইছিস? আর সেই শুরুটাও যে শতভাগ সুখের হবে তার কি নিশ্চয়তা আছে রে মা? আমি জানি না, তবে যে মানুষটা আমাকে এক ফোঁটাও রেসপেক্ট করে না তার সাথে আমি কিভাবে থাকবো? আমি তো শুধু শুধু মানুষের সাথে অভ্যাস যাপন করতে পারি না, তাই না? বিচ্ছেদ কোনো সমাধান নয় রে মা। আমি বিচ্ছেদ চাচ্ছি না, আমি চাই শান্তি। শান্তি কি এত সহজ রে মা? চারদিকে মানুষের মধ্যে যে মানসিক দৈন্যতা, এর মধ্যে তুই তোর কাঙ্ক্ষিত সুখের ঠিকানা যে খুঁজে পাবি, ইজ দেয়ার ইন এ গ্যারান্টি? আমি জানি না বাবা, কিন্তু আমি রঞ্জনের সাথে কন্টিনিউ করতে পারবো না। আমার মনে হয় আমি তোমাকে সবটাই বুঝি, তুমিও আমাকে সবটাই বোঝো। তাহলে তো আর আলোচনা করার কিছু নেই। আছে, তুমি যদি নিজেকে কনফেস করো, তুমি আমার সাথে যা অন্যায় অবিচার করেছো তা যদি তুমি একবার স্বীকার করো, আমি সেকেন্ড থট দিতে রাজি আছি। কারণ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসতাম। কাম টু দি পয়েন্ট। আমি একটা একটা করে পয়েন্ট নিয়ে তোমার সাথে আলোচনা করব। আচ্ছা, তুমি বলো তো আমি কখন তোমাকে অবহেলা করলাম? হ্যাঁ, তুমি তো জানো যে আমি একটা কর্পোরেট অফিসে জব করি, আর একটা কর্পোরেট অফিসের রেসপন্সিবিলিটি কি সেটা মনে হয় তোমার জানা নেই। তুমি এই জবটা বিয়ের 2 বছর আগে থেকেই করো, তখন কিভাবে সময় বার করতে? মামা বাজার নিয়ে আসছে? হ্যাঁ, হয়েছে, চাটা হয়েছে। এই তো মামা। এখন আমি যদি বলি সময় না দেবার অজুহাতে তুমি আমার ভালোবাসাকে অসম্মান করেছো, তোমার প্রতি আমার বিশ্বাসকে নষ্ট করেছো। বিয়ের মাত্র 4 মাসের মাথায় তুমি তোমার
পুরনো প্রেমিককে নিয়ে দেখা করতে গেছো। আমি কেন দেখা করতে গিয়েছি আমি সেটা তোমাকে অনেকবার বলেছি। তারপর তারপর নতুন একজনকে জুটাতেও তুমি বেশি সময় নেওনি। তারপর ওর সাথে তুমি কি করেছো সেটা। প্লিজ রঞ্জন, এত বাজে কথা বলো না। হ্যাঁ, আমি দেখা করতে গিয়েছি, আমি অস্বীকার করছি না। আমি কথা বলেছি, আমি সারা রাত ফোনে কথা বলেছি, টেক্সট করেছি, কিন্তু সেটা কখন? যখন তুমি আর আমার ছিলে না। তুমি আমার কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছো, তখন আমি করেছি। আজকে আমি কেন তোমার সাথে কথা বলতে এসেছি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতাম। তোমার কি মনে আছে সেই রাতের কথা? দ্যাট নাইট when you mentally raped me? ভুলে গেছো না? আমি ভুলিনি। তারপরও আমি আজকে তোমার সাথে ঠিক করার জন্য কথা বলতে এসেছি। কিন্তু সত্যি কথা কি জানো, আমাদের আসলে আর হবে না। তোমার সাথে আমার একসাথে থাকাটা আসলে হবে না। কিন্তু তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমাকে কিছু বলতে চাই। মিয়া ভাই, আপনারা দুইজন সারাদিন ঘরের মধ্যে বসে আছেন। আমাদের পাশে কি সুন্দর একটা নদী আছে, আপনারা যদি নদীর পাড়ে হাঁটতে যেতেন খুব ভালো লাগতো। তুমি যাও। আচ্ছা। অনুর সাথে আপনার দরকারটা কি সেটা কি আমাকে বলা যাবে? ব্যক্তিগত একটা ব্যাপার। আর তাছাড়া আপনাকে তো বললাম, অনু আমার খুব পুরনো বন্ধু। কিন্তু ওদের সাথে আপনার দেখা হবে না। তার মানে আপনি জানেন ওরা কোথায় আছে? হ্যাঁ জানি, কিন্তু আমি চাচ্ছি না যে আপনি আপনার বান্ধবীর সাথে মিট করতে যান। দেখুন, আমি দেশে এসেছি শুধু অনুর জন্য। ওর সাথে আমার বিশেষ একটা দরকার আছে। এই বিশেষ দরকারটা কি? নিয়ে কফি দিতে বলবো? ওয়েল, আমি এখানে এসেছি শুধু ওকে একটা বিশেষ গল্প শোনানোর জন্য, যেটা আমার নিজের জীবনের গল্প। দেখুন, আপনি নিশ্চয়ই জানেন ওরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। আর আমি কিছুতেই চাই না ওদের সম্পর্কটা ভেঙে যাক। আমাদের আশেপাশে চারপাশে সম্পর্কগুলো ক্রমাগত ভেঙে যাচ্ছে, এ ভাঙন ঠেকাতে হবে। আর আমি অনুর কাছে এসেছি বিশেষ করে এর জন্যই। প্লিজ, আপনি ওর সাথে একবার একটু মিট করার সুযোগ করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওর সাথে একবার মিট করে চলে আসব। প্লিজ। তুমি কি আমার ফেসবুক হ্যাক করেছো? সত্যি নাকি মিথ্যা আমি জানতে চাচ্ছি। সত্যি। কেন? আমার কি কোনো প্রাইভেসি থাকতে নেই? প্রাইভেসি না? তারপর থেকেই তো জানতে পেরেছি তুমি আমাকে কতভাবে ঠকাচ্ছ। কতগুলো মৌমাছি নিয়ে তুমি তোমার কুঞ্জবন সাজিয়েছ। কুঞ্জবন সাজিয়েছো তুমি। তোমার চ্যাটরুমের কথোপকথনগুলো না আমাকে ভীষণ রকম ধাক্কা দিয়েছে অনু। তোমার ভেতরে আমি দেখেছি ভালোবাসার উথাল পাথাল।
ভালোবাসা তোমার ভিতরে, তাই না? তুমি কোন মেয়েটার সাথে পার্টি করো আমি সেটা জানি রঞ্জন। সপ্তাহে অন্তত 2 দিন কার সাথে বসে লাঞ্চ করো তাও আমি জানি। কি কি গল্প করো সব কিছু আমি জানি, আমার কাছে সব প্রমাণ আছে অন রেকর্ড। তোমার স্পাইটাকে কিন্তু আমি আগে চিনতাম না, কিন্তু এখন জানি সে কে। কিন্তু সেটা কখন অনু? সেটা তখন যখন তুমি আমাকে দিনের পর দিন ঠকিয়েছ। যখন আমি জানতে পেরেছি তোমার উজাড় করা ভালোবাসার ফুলগুলো তুমি আরেকজনের জন্য দিনের পর দিন দিয়ে যাচ্ছ। এত ভালোবাসা তোমার মধ্যে, তুমি এত কথা জানো অনু? চুপ করো। আমি ফেসবুকে কার সাথে কথা বলছি সেটা তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আর তুমি নিজে কি করেছো? নাবিলা নামের মেয়েটাকে তুমি বিয়ের কমিটমেন্ট করেছো, কি করনি? করেছি, আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, আমি বাধ্য হয়েছি। আমি আর মানসিক যন্ত্রণাটা নিতে পারছিলাম না একদম। আমি যে মানুষটাকে দিনের পর দিন বিশ্বাস করেছি, আর সেই মানুষটা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে। তাই তাই বাধ্য হয়ে এটা আমি করেছি। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যেই ক্রোধ, লোভ, ভালোবাসা, মোহ সবকিছু আছে। সেটা সব মানুষের মধ্যে আছে, সেটা আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। আমি পাগলের মতো একটু শান্তি খুঁজেছি, কিন্তু আমি তো কোথাও পাইনি সেই শান্তিটা। আর যদি আমাদের সংসারটা হতো, আমার মনে হয় না আমি সেই শান্তিটা পেতাম তোমার সাথে থাকলে। আর এখন কি হবে? কিছুই তো হবে না। এই যে এত সব আলোচনা, এত সব সংলাপ, এগুলো তো সবকিছু অর্থহীন, কোনো মানে হয় না এগুলোর। একজন মেহমান আসছিলেন আপনাদের অনুসন্ধান করতে। আমরাই তো এখানে মেহমান, আবার আমাদের কি কোন মেহমান খুঁজতে এসছে? সেটা তো বলতে পারবো না, তবে তারা ওই ম্যাডামের নাম ধরে খুঁজছিলেন। জানিস তো, তোকে ফেসবুকে নিয়মিত ফলো করতাম। রঞ্জনের সাথে তোর প্রতিটা মুহূর্তের ছবি আমি খুব মুগ্ধ হয়ে দেখতাম। তোদের দুজনকে কিন্তু বেশ লাগতো। মাঝে মধ্যে আমি কিন্তু ঈর্ষা করতাম, কিন্তু যখন জানতে পারলাম তোরা আলাদা হয়ে যাবি, খুব একটা ধাক্কা লাগলো। তবে কি তোদের এতদিনের সম্পর্ক মিথ্যে, অনর্থক? আচ্ছা, যখন তোর এই স্মৃতিগুলো মনে পড়বে, তোর বুকটা ভারী হয়ে আসবে না? তোর কি খুব কষ্ট লাগবে না তখন? সোহা, মানুষকে তার বর্তমানের সাথে লড়াই করে বাঁচতে হয়। আর যে বর্তমান কদাকার, তার সুন্দর অতীত দিয়ে কি লাভ বল? তোর বর্তমানটাও কিন্তু বেশ। আজ এখানে এসে তোদের দুজনকে একসাথে দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। হবে না রে, আসলে আমি অনেক ট্রাই করেছি, আমরা আর একসাথে থাকতে পারবো না। তুই এত কষ্ট করে এত দূর থেকে আমাকে দেখতে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। কিন্তু আমি এখানে কেন এসেছি জানিস? কেন? আচ্ছা, আমি এখন কোথায় থাকি সেটা কি জানিস? কেন সুইজারল্যান্ডে? আমি থাকি একটা পাহাড়ে, নির্জন একটা পাহাড়, ছোট্ট একটা বাড়ি। অরুণ আর আমি ওখানেই গিয়েছিলাম হানিমুন করতে। আর ওই পাহাড় থেকেই ও পড়ে যায়। আজ অবধি ওর লাশটাও খুঁজে পাইনি আমি। রোজ সকালে অনেক দূর আমাকে কাজ করতে যেতে হয়।
কিন্তু সন্ধ্যাবেলা যখন ফিরে আসি তখন কি মনে হয় জানিস? মনে হয় কি আমি আমার অরুণের কাছে ফিরে আসছি। জানিস তো আমি আর চাইলেও কখনো দেশে ফিরে আসতে পারবো না। কারণ কি বলতো? কারণ হচ্ছে আমি আমার অরুণকে ওই নির্জন পাহাড়ে একলা রেখে কোথাও শান্তিতে থাকতে পারবো না। আর তুই তোর ভালোবাসার মানুষটাকে ছেড়ে যেতে চাইছিস কেন অনু? তোকে আমি বুঝাতে পারবো না। আমি সত্যিই বুঝব না। যদি বুঝতাম তাহলে কি এই সামান্য গল্পটুকু তোকে বলার জন্য এত দূর অব্দি ছুটে আসতাম না। হিসেব নিকেশ করে কখনো ভালোবাসা পাওয়া যায় না রে। তোরা বাইরে থেকে মনে করিস আমি খুব কষ্টে আছি, কিন্তু না রে, আমি সত্যি অনেক সুখে আছি। ভালোবাসা হচ্ছে মানুষের সবচাইতে ক্ষমতাধর আবেগের অভিজ্ঞতা। আর সেই গাঢ় গভীর অভিজ্ঞতার স্বাদ যদি কেউ পায় তাহলে সে তার ভালোবাসার মানুষটিকে কখনো ছেড়ে যেতে পারে না। এটা অন্তত আমি বিশ্বাস করি না। আর কটা দিন থাকলেই পারবি, শুধু শুধু যাচ্ছিস। কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না। আমি তো ভেবেছিলাম তুমি... সোহা চলে যাচ্ছে, আমি ওকে বাস স্টপে ড্রপ করতে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ? সরি, তুমি করে বলে ফেললাম। ওয়াইফের ফ্রেন্ডকে কিন্তু তুমি বলা যায়, তাতে কোনো অসুবিধা হবার নয়। তাছাড়া অনু কিন্তু আপনাকে ডাকতে চেয়েছিল, আমি বারণ করেছি। এত আরাম করে ঘুমাচ্ছেন, শীতের সকাল, ঘুম ভাঙালে ভালো লাগার কথা নয়। কিন্তু তাই বলে এত সকালে কেন চলে যাওয়া? আমরা দুজন তো কথাই বললাম না, গল্প করলাম না। শুনেছি আপনারা এখানে দ্বিপাক্ষিক আলোচনা করতে এসেছেন। এমনিতেই অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। তাছাড়া কাল সারা রাত আপনাদের আলাদা করে রেখেছি। এরপর যখন দেশে ফিরব তখন অনেক আড্ডা দিব, অবশ্য যদি একসঙ্গে থাকেন। ভালো থাকবেন। অনু, চল। আপনার নতুন মেহমান তো চলে গেল। হ্যাঁ, যান, আপনি ভিতরে যান, হাত মুখ ধরুন, আমি দীপালিকে নাস্তা দিতে বলি। আপনার অতিথি পাখি রাজহাঁস আজকে রান্না হবে।
আমার বিরুদ্ধে তোমার এত অভিযোগের পাহাড়, এসব তোমাকে বলতে হবে তো, তা না হলে আমরা কিভাবে ঠিক করব? বলো, তুমি না বললে তো আমরা কোনো কিছুই ঠিক করতে পারবো না। অনু, আমি একসময় ভাবতাম তুমি আমার কাছে একটা খোলা বইয়ের মতো। আমি ভাবতাম তোমার সবটুকুই আমার জানা। তোমার ওই সব কিছুই আমার, আর তোমাকে পাওয়াটা ছিল আমার কাছে আরাধ্য। আমিও তোমাকে ভুল বুঝেছি রঞ্জন। আমি কখনো ভাবতেই পারিনি তুমি আমাকে ফাঁকি দিতে পারো। ভালোবাসার মানুষেরা কি কখনো ফাঁকি দিতে পারে? কিন্তু একজন মানুষ আসলে একজন মানুষকে কখনো চিনতেই পারেনি, তাই আমিও তোমাকে চিনতে পারিনি। কোথায় যাচ্ছ? এখন আর বসে লাভ কি? কোনো সংলাপই যখন আমাদের নেই। আমি আমার বেস্ট ট্রাই করেছি, কিন্তু ঝামেলাটা হচ্ছে যে ওদের দুজনের কেউই একজন আরেকজনকে ছাড় দিতে রাজি না। আর দুজনের ইগো এত বেশি টনটনে। দাম্পত্যটা মানুষের খুব ব্যক্তিগত একটা বিষয়, তবুও সমাজের কিছু দায়িত্ব থেকেই যায়। তুমি কি কিছু বলতে চাও? না, তোমার কি কিছুই বলার নেই? আমার কিছু বলার নেই। তোমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, তাহলে আমরা এখানে এলাম কেন? সেটাই, তোমার বন্ধুর কথা শুনে আমাদের এখানে আসাটাই উচিত হয়নি, তাই না? কি মনে হয় তোমার? জানি না। জানো না? তুমি জানো না? কি তুমি জানো না? তোমার আর কিছুই জানার দরকার নেই।
আমরা তো কাল চলে যাচ্ছি, তাই তো? গ্রামটা খুব সুন্দর, খুব মায়া লাগছে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মায়া তোমার মধ্যে? ওই বস্তুটা কি আদৌ তোমার মধ্যে আছে? হয়তো বা নেই। আমি কারোর সাথে তর্ক করতে চাচ্ছি না। কিন্তু আমরা তো এখানে তর্ক করার জন্য এসেছিলাম। আমি আর কোনো তর্ক করতে চাই না। যুক্তি দিয়ে আর যাই হোক, আমি কারো ভালোবাসা ফেরত পেতে চাই না। যে ভালোবাসার এমনি বাসবো।